চান বলুন। জি, আমি শুরুতেই আমার ফ্যামিলি থেকে কিছু কথা বলবো। আমি যখন ভালো বুঝতে পারি তখন থেকে আমার এতটুকু মনে আছে যে আমার ফ্যামিলিতে শুধু অভাব অভাব। এটা কারণ ছিল যে আমার বাবা হচ্ছে গিয়ে একটা সময় আমার দাদার অনেক জায়গা জমি থাকে, তো ওগুলো হচ্ছে গিয়ে আমার বাবা বিক্রি করতে থাকে। উনি হয়তো ওই সময় সম্পত্তি বা জায়গা জমির এগুলোর মর্ম বুঝতো না, তো বিক্রি করতে থাকে। তো একটা সময় দেখি যে বিক্রি করতে করতে উনি আসলে একটা সময় উনি বুঝতে পারে যে এগুলো আসলে আমার বিক্রি করে দিলাম বা বিক্রি করতেছি, যা আছে আর বিক্রি করব না, অন্তত যা আছে এটা দিয়ে আমার ছেলে মেয়ে থাকতে পারবে, তো আর বিক্রি করব না। তো এটা নাকি উনি বুঝতে পারে আমার জন্মের পরে। তো আমার আব্বা আমাকে খুব ভালোবাসে, আমি আমার আব্বার মায়ের মতো হয়েছি। তাই আমার আব্বা হচ্ছে কালো এবং আমার দাদিও কালো ছিল, তো আমিও কালো হয়েছি, যার কারণে আমার আব্বা খুব ভালোবাসতো আমাকে। তো আব্বা যখন সিদ্ধান্ত নেয় যে আর বিক্রি করবে না, ইতিমধ্যে আমার আব্বা হচ্ছে গিয়ে একটা জানতে পারে যে ওনার নামে একটা মামলা হয়েছে। সেটা হচ্ছে উনি হয়তো না বুঝে করছে, যেটা আমার আব্বা বলছে যে আমার আব্বা হচ্ছে গিয়ে একটা জমি দুইজনের কাছে বিক্রি করছে, বাট একজনের কাছ থেকে টাকা নিছে কিন্তু আরেকজনের কাছ থেকে কোনো টাকা নেই, কিন্তু হচ্ছে গিয়ে উনি সাইন করে দিয়ে দিছে। তো যখন যার কাছ থেকে টাকা নিছে সে যখন মানে জমিটা দখলে যায়, তখন হচ্ছে গিয়ে যার কাছ থেকে টাকা নেয়নি উনিও দখলে যায়, এবং তারপর যখন যাচাই বাছাই করা হয় দেখা হয় যে আমার আব্বাই দোষী, দুইজনের কাছে জমি বিক্রি করছে। তখন আমার আব্বা হচ্ছে গিয়ে আমি তো তখন ছোট, কিন্তু আমার বড় যে দুই ভাই বোন ওরা বা আমার মা সবাই মিলে আমার আব্বাকে প্রশ্ন করে যে একই জমি তুমি কেন দুইবার বিক্রি করলা? এখন আব্বা বলে আমি কবে বিক্রি করছি আমি জানি না, এটা যে আমি বিক্রি করছি এটা আমার মনে পড়ে না। তো তখন আমরা তো আর আব্বারে দোষী করতে পারি না, কিন্তু এই বিষয় নিয়ে যখন আমার আব্বা একটা মামলার মধ্যে পড়ে যায়, তখন যেটা হয় যে আব্বা হচ্ছে গিয়ে পালাই যায় বাড়ি থেকে। তো বাড়ি থেকে পালাই যাওয়ার পর যেটা হয় যে একটা সময় আমার মার উপর অনেক প্রেশার আসতো, সবাই আর কি আমার মারে খুঁজতো, বা আমাদের মানুষ চুরি করলে যেরকম একটা অপবাদ আসে, ঠিক এরকম একটা অপবাদ আসে আশপাশ থেকে যে এরকম একটা কাজ কেউ করে, বিক্রি করতে করতে এক জমি দুইবার বিক্রি করে ফেলছে, যে সে খোঁজই পায়নি। তো হয় কি যে ভাইয়া বড় থাকে, ভাইয়াও বাড়ি থেকে চলে যায়, আমার আব্বা কোথায় আছে সেখানে। তো তারপর হচ্ছে গিয়ে আম্মাও চলে যায়, আর আম্মা যাওয়ার আগেই আপু হচ্ছে গিয়ে একটা ছেলের সাথে রিলেশন করতো। আপুও এই ফ্যামিলির এই সমস্ত সহ্য করতে পারতো না, প্রায় সময় বলতো যে আমি যদি একদিন চলে যেতে পারতাম। তো আপুর মতো করে রিলেশন করছিল, ওখানে চলে যায়। এই ফ্যামিলির মানুষজন শুধু চাচা চাচি বাবা মা এই নিয়ে টুকটাকভাবে আর কি ওই ছেলের কাছে দিয়ে দেয়, মানে কোনো মতে। তো আপুরও বিয়ে হয়ে যায়, তারপরে ভাইয়া চলে যায়, আব্বা তো ঢাকাতেই চলে গেছে, তো এক কথায় পালাই গেছে। তো ওই মুহূর্তে আমার মাও হচ্ছে গিয়ে মানুষজন আসে, যার কারণে মাও বলে যে আমি যাচ্ছি। তো মাও আমার আব্বার কাছে আসে। তো আসার পরে যেটা হয় যে তখন আমি হচ্ছে গিয়ে 3তে পড়ি। তো 3তে পড়ি, আমার মা হচ্ছে গিয়ে আমার আব্বার কাছে চলে গেছে, কিন্তু আমার তো আসলে ওইটা একা থাকার মতো বয়স না। কিন্তু মা বলে যে ওই আপার বাড়ি কাছে, তো বলে যে ওইখানে তুই থাকবি, ওইখান থেকে স্কুলে যাবি বা ওইখানে রাতে ঘুমাবি, প্লাস বাড়িতে যাবি, বাড়ি ঘরটার দেখাশোনা করবি, বা আমাদের বাড়িতে আবার হাঁস মুরগি আছে, বলে যে এগুলো দেখবি। তো আমি ভাবি ঠিক আছে, তো ওইভাবে। কিন্তু ওই সময়টা হয় এমন যে আমি আমার মার জন্য আমার মাকে খুব বেশি ভালোবাসি, আমার আব্বা আমাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু আমি আমার মাকে খুব ভালোবাসি। শুধু আমি না, আমরা 5 ভাই বোন, আমরা 5 ভাই বোন নিয়ে আমার মাকে খুব ভালোবাসি। তো ওই সময় আমি হচ্ছে গিয়ে মার জন্য খুব কান্নাকাটি করতাম। তো একটা সময় আমার মনে হয় যে আমার মা হয়তো আমাকে কম ভালোবাসে, যার কারণে আমাকে রেখে গেছে, নয়তো আমি তো ছোট, কিন্তু আমাকে কেন রেখে গেছে। বা অনেকে বলতো যে তুই তো ছোট, তোকে কেন রেখে গেছে তোর মা, তোকে নিয়ে যায় নাই কেন। তো তখন আমার অনেক খারাপ লাগতো, আমি কান্নাকাটি করতাম। তো কিছুদিন পর যেটা হয় যে
আমার মা আমার মার কাছে আমার নিয়ে আসে। নিয়ে আসার পর তারপর আমি এখানে থাকি। তো ওই মামলা তো মিট হয় না। তো আবার আমার মা বলে যে তোর তো স্কুল আছে, তো তুই চলে যা। তো আমি আবার বাড়িতে চলে যাই এইভাবে। তো বাড়িতে তারপরে একটা সময় এইভাবে আসা যাওয়া করি। তো একটা সময় হয় কি যে আমার মার কাছে যাওয়া আসা করি, এরকম করতে করতে আমি এইটা পরীক্ষা দিই। এই এত বছর ধরে আসলে মার সাথে শুধু যাওয়া আসা, বা মাও আসতো, এর মধ্যে মামলা হচ্ছে গিয়ে অনেকটাই মিট হয়, যার কারণে মা আসা যাওয়া করতো। কিন্তু ওই যে অনেক টাকা ঋণ হয়ে গেছে, আমার ফুফি আমার চাচারা হচ্ছে গিয়ে তাদের যে জমি ওটা হচ্ছে গিয়ে আমার আব্বার কাছে বিক্রি করে। কিন্তু আমার আব্বা ওই টাকা শোধ না করা পর্যন্ত তারা দলিল দিবে না, এটা বলে। তো তারা দলিল দিবে না, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমাদের একেবারে বাড়িতে আসা হয় না। পরে হচ্ছে গিয়ে আমি আমার মার কাছে যাওয়া আসা করি এরকমভাবে। তো আমি এইটাই পরীক্ষা দিই। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার মা বলে বা আমার আব্বা বলে যে মাদ্রাসায় ভর্তি হ, তুই তো দেখতে শুনতে কালো হয়েছিস, তো মাদ্রাসায় পড়, আমরা এইটাই চাই, সবাই ভালো বলবে। তো মাদ্রাসায় ভর্তি হই। এরই মধ্যে হচ্ছে গিয়ে মানে গরিব ঘরে যেটা হয়ে থাকে যে বিয়ে দিয়ে দিবে, আমাকে রাখবে না, আগে থাকতেই দেখতে শুরু করতো। কারণ পরবর্তীতে বিয়ে দিলে যদি টাকা পয়সা লাগে সেরকমভাবে, তো ওইটা কোত্থেকে ম্যানেজ করবে বা কি, এই জন্য আগে থেকেই বিয়ের কথাবার্তা বলতো। তো আমি আসলে ওইভাবে তখন বুঝতাম না যে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতে চায়। তো একটা সময় এমন হয় যে অনেকেই দেখতে আসে বা দেখায়, কিন্তু আমার আব্বার এই সমস্ত কাজকর্মগুলো আসলে অনেকে জানে, যার কারণে আসলে এটা কেন জানি হয় না, বা টাকা পয়সা নাই হয়তো, বা জানছে যে অনেক জমি ছিল এখন বিক্রি করতে করতে করে ফেলছে, এখন তো আর তেমন কিছু নাই, তারপরে মেয়ে কালো, এরকমটা হয়তো চিন্তা করে হয় না। তো আমার আব্বা তো ওই জায়গা জমি বিক্রি করার পরেই যেটা হয় যে আমার আব্বা কেমন যেন একটু মেন্টালি সমস্যার মতো, যে সারা রাত হচ্ছে গিয়ে উনি একা একা কথা বলতো এবং মায়ের সাথে শুধু ঝগড়াঝাটি করতো। মায়ের সাথে এমনভাবে ঝগড়াঝাটি করতো যে রাতে উনি না ঘুমাইলেই ওনার হবে। তো মাও হচ্ছে গিয়ে তখন ওনার সাথে চিল্লাফাল্লা করতো। এই যন্ত্রণাগুলো তখন সহ্য করতে পারতাম না, যে কেন এত সমস্যা আমাদের, এই সমস্যার কেন সমাধান হচ্ছে না। তো সমস্যার সমাধান হচ্ছে না, ইতিমধ্যে আমাকে দোষারোপ করতে শুরু করলো, কারণ আমি বড় হয়েছি। তাই আমার কাছে মনে হলো যে আমি মেয়ে হয়েছি, বা আমি কালো হয়েছি, বা আমি দরিদ্র ঘরে জন্ম নিয়েছি, সব মিলে আসলে আমি একটা কেমন যেন একটা চাপের মধ্যে ছিলাম। তো তখন ওই যে আমার মার কাছে যে যাওয়া আসা করতাম ওই মুহূর্তে, তো ওই এলাকায় আর কি একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ও হচ্ছে গিয়ে চাকরি করতো, ওর বাবা নাই, ও আর ওর মা। তো ওই মায়ের কাছে আসা যাওয়ার সময়, ওই সময় আরও একটা জিনিস হয় যে একটা ছেলে আমাকে পছন্দ করতো। ওই ছেলে আমাকে পছন্দ করতো এই কারণে যে আমি আর কি যেহেতু মাদ্রাসায় পড়ি, সেহেতু আমি পর্দাটা আর কি মেনটেন করতাম। তো ওই যে বোরখা টোরখা পরতাম বা হিজাব টিজাব পরতাম, এই কারণে আমাকে পছন্দ করতো। কিন্তু ছেলেটা হচ্ছে হিন্দু ধর্মের ছেলে। তো একটা হিন্দু ধর্মের ছেলে আমাকে পছন্দ করতো, এই বিষয়টা মানে আমার কাছে খুব ভালোই লাগছিল ফার্স্ট টাইম, যে সে আমাকে পছন্দ করে আমার হচ্ছে গিয়ে পর্দার জন্য। তার মানে এটা তো আমার একটা ধর্মেরই অংশ। তো এটা তখন আমি বুঝতে পারি। তো যখন হচ্ছে গিয়ে আমি ঢাকায় আমার মার কাছে আসতাম, তখন থেকে ওই ছেলে আমাকে পছন্দ করতো। এবং এর সাথে আরও একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, ওই মেয়েটার নাম শিউলি, ও হচ্ছে গিয়ে চাকরি করে। তো চাকরি করে এরকম পরিচিত হয়েছে। ইতিমধ্যে আমার মা বাবা হচ্ছে গিয়ে কেস মামলা মিট হয়ে যায়, তারা বাড়িতে সেটেল হয় যে আমাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু বাবা মার ওই অত্যাচার বা ওই যে বিয়ে দিয়ে দেবে, আমি তো জানি যে আসলে বিয়ে ওইভাবে দিতে পারবে না বা ওইভাবে হবেও না। সব কিছু বোঝার পরে আমার মনে হয় যে এই বিয়েটির চাইতে চাকরি করাই ভালো। আমি চাকরি বাকরি যদি করতে পারি কিছু একটা, তাহলে চাকরি করে বাঁচবো, লাগলে বাবা মারে একটু দেখবো। কিন্তু বাবা মা তো আর আমাদের দেখতে পারবে না বা দিতে পারবে না, সে সামর্থ্য হয়তো বাবা মার এখন নাই। তো ঢাকাতে আসি আমি 2012 সালে আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে ওই মেয়ের কাছে আমি থাকি। ওই মেয়ের কাছে আসি, তো একটা কথা না বলেই না, মেয়েটা
আমি আগে থেকে একটু জানতাম যে মেয়েটা একটু অন্যরকম, মানে ও একটু খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু আমি কখনো চোখে দেখি নাই, যেহেতু অন্যের কাছে শুনছি, সেহেতু আমি আসলে ওইভাবে বিশ্বাস করতাম না। তো মেয়েটার কাছে যখন আমি আসার পর যেটা হয় যে ফার্স্ট টাইম আমার যে ধর্মটা, আমি যে পর্দা করতে পছন্দ করি বা পর্দা করা দরকার, সেই বিষয়টা নিয়েই আসলে আমাকে সবাই খুব ডিস্টার্ব করতো, যে এই মেয়েটা তো এই কাজ করে, খারাপ কাজ করে বিভিন্ন লোকের সাথে, তো এই মেয়েটার কাছে যে মেয়েটা আসছে সে তো এগুলোই করে, বাট ও হচ্ছে গিয়ে মানে খোলা মেলা অবস্থায় করে, আর ও ঢেকে ঢুকে এইভাবেই করে। তো আমাকে যখন এই খারাপ প্রস্তাবগুলো দেয়া হইতো, তখন আমি পুরোপুরি বুঝতে পারি যে ও এই কাজগুলো করে। তখন আমি খুব কান্না করি। একটা সময় যে এমন হয় যে যে বোরখা আমি পরছি, যেটা পরে আমি 3 বছর আমি মাদ্রাসায় গেছি, যে বোরখাটা পরে আমি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, কারণ আমি কমই মাদ্রাসা থেকে কারিয়ানা পাস করছি। এবং ওই বোরখাটা হচ্ছে গিয়ে এমন ছিল যে একটা দিন যদি আমি বোরখা তো দূরে থাক, একটা দিন যদি আমি মোজা না পরছি বা আমি যদি ভালোভাবে স্কার্ফ না বাঁধছি, তাহলে আমাকে 5টা বাড়ি দিছে আমার মাদ্রাসা থেকে। তো ওই বোরখাটা আমার কিছু কথার কারণে বোরখাটা আমার খুলে হচ্ছে ব্যাগে রাখতে হয়। আমার ঢাকায় আসার পরে এই চাকরির অভিজ্ঞতায় ফার্স্ট টাইম আমার এইটা খুব বেশি কষ্ট দেয়, যেটা আমি খুব বেশি কষ্ট পাই। এবং এই কষ্ট পাওয়ার পরে আমি আর কখনো বোরখা পরি না, বোরখা রেখে দিচ্ছি। তো তারপরে আমি যে চাকরিটা করি সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানি থেকে একটা মানে সেলসে বাইরে কাজ করতাম। তো হচ্ছে গিয়ে আমি সিগারেট সেলস করতাম। তো ওই সেলসে যখন আমি কাজ করি, তখন আমাকে হচ্ছে গিয়ে, আমি তো নতুন, আমাকে হচ্ছে গিয়ে কারণ বাজার রেল স্টেশন, যেটাকে ট্রাক স্টেশন বা রেল স্টেশন নামে সবাই চেনে, তো ওই জায়গাটা আমাকে ডিউটি দিতে চায়। কেন দিতে চায় বা কী জন্য বা জায়গাটা কেমন, আমি এরকম কিছুই জানি না। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে কেউ কেন এখানে করতে চাচ্ছে না, কেউই ওইখানে করতে চাচ্ছে না, বলে যে ওখানে করব না। তো আমাকে ওখানে দেয়া হয়। তো আমি ওখানে যাই, যাওয়ার পরে হচ্ছে গিয়ে কাজ করি। তো ওইখানে আমি যখন কাজ করি, আমার আশেপাশ থেকে আমার অনেক সমস্যা হতো, কারণ ট্রাক স্টেশনটা এমন ছিল যে দিনের বেলাতেও কোনো মেয়ে ওখানে যদি সেলসে কাজ করে, এটা খুবই প্রবলেম, বা ওখান থেকে হেঁটে যাওয়া কারণ বাজারে, এটাও খুবই একটা মানে ভয়াবহ একটা জায়গা। তো আমি তখন খুব ভয় পাইতাম, এবং আমার টার্গেট শেষ হইতে হইতে রাতের 8-9টাও বেজে যেত। কিন্তু আমি টার্গেট যদি শেষ করতে না পারতাম, তখন হচ্ছে গিয়ে আমি ওই জায়গায় ঢুকবো এই ভয়ে হচ্ছে গিয়ে আমি কান্নাকাটি করতাম যে আমার টাকা দরকার, কারণ আমি সিগারেট সেলস করতে পারি নাই, কিন্তু টাকাটা আমি কোম্পানিকে জমা দিতে হবে, নয়তো আমার চাকরিটা থাকবে না। তো এমন হয়তো যে তরকারির দোকানদারের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে বলতাম যে ভাইয়া আমার এই সিগারেটসগুলো আপনি রাখেন, আমাকে কিছু টাকা দেন, আমি কালকে আবার সেল করে আপনাকে টাকা দিব। তো দিত। তো ওইভাবে আবার ওইখান থেকে জমা দিয়ে আমি বাসায় আসতাম। তো একটা সময় আমার মনে হয় যে চাকরিটা আমি করতে পারবো না, কারণ এই জায়গাটা আমাকে দিছে, আমি তো আর করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। ওই জায়গার সব ছেলেরা আমাকে রেয়ালি নামে চিনতো বা রেলি বলে ডাকতো, কারণ আমার প্রোডাক্টের নাম। তো যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানে আর করব না, তখন চাকরিটা ছাড়ার পরে আমি আর কোনো চাকরি পাচ্ছিলাম না। এবং চাকরি যখন আমি পাচ্ছিলাম না, তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে অনেকদিন আমি চাকরি খুঁজি। আর আমি যে মেয়েটার বাসায় উঠছি, ওখানে তো এমনিতেই অনেক ধরনের সমস্যা আমি ফেস করতে থাকি। তারপর আমার টাকা না থাকার কারণে তো আরও বেশি সমস্যা হয়ে যায়, যে আমি টাকা দিতে পারতেছিলাম না, ওদের ভালোবাসাটাও আমি তখন পাচ্ছিলাম না। তো হয় কি যে আমি একটা সময় একদিন চাকরি খুঁজতে গেছিলাম, তো আমার আসতে আসতে অনেক কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে,
এবং আমার খুব পানি পিপাসা হয়, আমার কাছে কোনো টাকা ছিল না। তো একটা জায়গায় বসেছিলাম, বসে থেকে হচ্ছে গিয়ে আমি একটু কান্না করতেছিলাম যে আমার সাথে কেন এরকম হইল, যে আমি কেন আব্বা আমার মার কাছে থাকতে পারলাম না, আমি কেন ওনাদের কাছে অবহেলার পাত্রী হইলাম, শেষ সময় কেন আমার এরকম হইতেছে। তো ওই কান্না দেখে ফার্স্ট টাইম আমাকে কেউ উপকার করতে আসে, বলে যে তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? তখন আমি বলতে চাই না, কারণ এটা বুঝতে পারতাম যে ঢাকা শহর, এখানে বলে কি হবে। তো বলে যে আমাকে বলতে পারো তোমার কি সমস্যা, একটু শুনি। তখন বলি যে আসলে আমার তো চাকরি নাই, চাকরি খুঁজতেছিলাম এবং এখানে ফ্যামিলির সাপোর্ট নাই, ফ্যামিলির কেউ থাকে না, তো তাই চাকরিটা খুব দরকার। তখন উনি বলে যে আচ্ছা আমি তোমাকে একটা চাকরি দিলে তুমি করবা? আমি বললাম হ্যাঁ করবো, কিন্তু কোথায়? উনি বললো যে এরকম গার্মেন্টসে, তো গার্মেন্টসে হচ্ছে গিয়ে তুমি কাজ করবা। তখন আমি বললাম যে আমি তো গার্মেন্টস কখনো দেখি নাই বা আমি গার্মেন্টস চিনি না। তখন উনি বললো যে গার্মেন্টসে তোমার সেরকম কষ্ট হবে না, কারণ গার্মেন্টসে হচ্ছে তুমি নিডেল সাপ্লাই করবা, নিডেল ম্যান যাকে বলে, তুমি শুধু মেশিনের নামগুলো জানলেই চলবে, নিডেল হচ্ছে সাপ্লাই করবা এবং এন্ট্রি করে রাখবা যে কতগুলো নিডেল তুমি সাপ্লাই করলা। তারপরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তো আমি আপনাকে কোথায় পাবো? উনি বললো যে তুমি পাবা, আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, কাগজপত্র রেডি করে, তোমার তো এইটার সার্টিফিকেট আছে? আমি বলছি হ্যাঁ। তো তখন আবার মানে এটা হচ্ছে 12 সালের কথা বলছি, 12 সালের শেষ দিয়ে। তো ওই সময় হচ্ছে গিয়ে আবার আপনার 8 পাশে মানে মোটামুটি গার্মেন্টসে বা কোনো কোম্পানির সেলসে চাকরি হতো। তো উনি বলে যে এটাতেই হবে, সমস্যা নাই, তোমার মাদ্রাসা থেকে পাশ করছো, সেখানে কাগজপত্র তো আর পাবা না বা লাগবে না, দরকার নেই। তো উনি আমার ওই কাগজপত্র নিতে আসে পরের দিন। তখন উনি বলে যে ঠিক আছে তুমি হচ্ছে গিয়ে চলো আমার সাথে। তো আমি বললাম যে এই টাইমে হচ্ছে গিয়ে আপনি আমাকে নিয়ে যাবেন ওই গার্মেন্টসে? ওটা ছিল বিকেল টাইম। বলে হ্যাঁ সমস্যা নাই, উনি হচ্ছে গিয়ে গার্মেন্টসের পিএম ছিল। তো উনি বলে যে সমস্যা নাই, আমি তোমাকে জিএম এর সাথে কথা বলাই দিব, আমার উপরের লেভেলে, ঠিক আছে? তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি আমাকে বলে যে তাহলে আমার গাড়িতে ওঠো, উনি হচ্ছে বাইক নিয়ে আসছিল। তো আমি বাইকে উঠতে ভয় পাই, কারণ আমি বললাম যে না আমি বাইকে উঠবো না, কোথায় না কোথায় নিয়ে যাবে, তখন আমি তো আর বুঝতে পারবো না। বললাম যে আমি তাহলে আপনি যে গার্মেন্টসটার কথা বললেন ওইটা তো আমি চিনি যে এই দিকে, বাট রাস্তাগুলো আমি চিনে চিনে হেঁটে হেঁটে যাবো। উনি বলে না তোমাকে তো এত সময় দেওয়ার মতন আমার নাই, আমার অল্প সময়, যদি তুমি যাও তাহলে যেতে পারো, আমার গাড়িতে চলো, 2 মিনিট সময় লাগবে। তো ওনার গাড়িতে আমি উঠে বসার পরে উনি নিয়ে যায় আমাকে। ওই সময় আমি ওই জায়গা চিনতাম না, এখন চিনি, ওটা ছিল ফার্ম গেট। ওই জায়গায় আমাকে উনি নিয়ে যায় এবং ওইখানে নিয়ে যাওয়ার পর উনি হচ্ছে গিয়ে একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে ওনার বাইকটা রাখে, খুব তাড়াহুড়া করে বাইকটা রাখে এবং বাইকটা খুব তাড়াহুড়া করে রেখে চাবিটা নিয়ে উনি হচ্ছে গিয়ে উপরে চলে যায়। আর উপরে যাওয়ার আগে উনি আমাকে বলে যায় যে তুমি হচ্ছে গিয়ে স্যারের সামনে কিন্তু আবার এরকমের কিছু বোঝো না, এরকম কোনো ভাব করো না যে তুমি ঢাকায় নতুন আসছো, আর বয়সের কথা বললে বলবা 19 বছর। বলছি ঠিক আছে। উনি এটা বলে চলে যায়। তো আমি হঠাৎ করে ভাবি যে উনি কোন সিঁড়ি দিয়ে, মানে সিঁড়ি দিয়ে উঠছে এটা আমি দেখতে পাই, কিন্তু উনি সিঁড়ি দিয়ে এত তাড়াহুড়া করে উঠে গেল আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি আশেপাশে তাকাইতেছিলাম যে উনি চলে গেল, আমাকে তো কিছু বললো না বা আমাকে নিয়ে গেল না। তো আমি আশেপাশে ভালো করে দেখি যে সবাই হচ্ছে গিয়ে আমার দিকে তাকাইছিল। কেন তাকাইছিল তখন আমি জানতাম না। তো সবাই আমার দিকে তাকাইছিল, এমনভাবে তাকাইছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা আজব মানুষ, কিংবা আমি একটা আজব জায়গায় এসেছি, যেটা হয়তো বা ভুল কোনো লোকেশন। তো তখন হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ওনার সাথে সাথে তাড়াহুড়া করে যাওয়াই ভালো, নয়তো সবাই আমার দিকে তাকায় আছে।
আমি হচ্ছে গিয়ে ওনার পিছন পিছন তাড়াহুড়া করে উপরে উঠি। উপরে উঠেও আমি দেখি যে উনি উঠতে উঠতে আমার আগে অনেক উপরে চলে গেছে, এবং আমি সেটা ফলো করতে করতে আমি ওনার কাছে চলে যাই। যাওয়ার পর দেখি উনি একটা বন্ধ রুমের তালা খুলতেছে। তখন আমি বলি যে, বলে ভিতরে বসো। আমি বললাম যে স্যার কোন রুমে, সে রুমে নেবেন না আমাকে? বলে এই রুমেই স্যার আসবে, তুমি বসো, আর স্যার আছে কিনা রুমে আমি দেখে আসতেছি। তো আমাকে রুমে বসানোর পর উনি পাশের রুম থেকে না কোত্থেকে যেন 2-3 মিনিট পরে আসে, এবং এসে উনি দরজা লক করে দেয়। উনি যখন দরজা লক করে দেয় তখন আমি বলি যে, দরজা কেন লক করে দিলেন? তখন উনি বলে যে, তুমি তো সবই বুঝতে পারতেছো, তোমার বোঝার মতো বয়স না হলে কি আর ঢাকায় আসছো চাকরি করতে? চাকরি করতে হলে অনেক কিছু করতে হয়। তো তখন আমার বয়স 15+ বা 16-র মতো। ওই সময় আমি ওনার কাছে ধর্ষণ হই। আমি একটা চিৎকারও দিই না, আমি এতটাই কষ্ট পাই। আমি শুরু থেকেই যদিও অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করিনি, কিন্তু ওই ফ্যামিলির কষ্টগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়, যে আমার মনে হয় যে আমার জীবনটা হয়তো আরো অনেক কষ্টে যাবে, আর এটা আমার মানতে হবে। তারপরে আমি ওখান থেকে নিচে নামি। উনি আর আমার পিছনায় না, আর আমি নিচে নামার পরে আমি মনে করি যে আমি আর ওনার চাকরি দিলেও আর করব না, বা আমি ওনার সাথে আর কোনো কথা বলি না। আমি নিচে নেমে আসি। নিচে নেমে আসার পরে আমি উপরে থাকতে বুঝতে পারিনি, নিচে নামার পরে দেখি যে অনেক বৃষ্টি। তো আমি চাইলে আমি এক পাশে দাঁড়াইতে পারতাম, দাঁড়ায় নিজেকে সেভ করতে পারতাম বৃষ্টি থেকে। কিন্তু আমি এটা দেখতে পাই যে আমার সারা শরীরের রক্ত, আমার নিজের রক্ত, নিজের জামা কাপড়ের সব জায়গায় আমি এটা দেখতে পাই যে আমার রক্ত পা দিয়ে পড়তেছে। তখন আমি এই বৃষ্টিতে নামি হাঁটতে হাঁটতে আমার বাসার দিকে। আমি তখন বাসা কোন দিকে তাও চিনতে পারি না, কিন্তু বাসায় যাওয়ার চেষ্টা করি। তারপরে বাসার দিকে যাচ্ছিলাম, এভাবে খুঁজতে খুঁজতে আমি আমার বাসার দিকে যাই। তো বাসায় যাওয়ার পরে আমি দেখি যে আমি খুব অসুস্থ, কিন্তু আমার এই অস্বস্তিটা কোথায় আমি ঠিক বুঝতে পারতেছিলাম না, যে আমার কোথায় ব্যথা, কিরকম লাগছিল কাউকে বলতেও পারতেছিলাম না। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি আর একটা চাকরি পাই। তো যে মেয়েটার বাসায় আসছি, ওই মেয়েটার মায়ের পরিচিত, মানে ওইখানে। তো চাকরিটা পাওয়ার পরে তখন আমার মনে হয় যে আমার কেন যেন মনে হয় যে আমি যে কষ্ট করতেছি, আর এই কষ্ট যে করতেছি শুধু তাই না, আমার এই মানে আমি যে সেভে থাকবো আমি সেটা পারতেছিলাম না। কষ্টের কোনো মানেই নাই, কারণ আমি তো আগে নিজেকে বাঁচাবো। তো যার জন্য যে যন্ত্রণা আসলে বাবা মার কাছ থেকে, হয়তো অল্প যন্ত্রণা, কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যেটার জন্য আসছিলাম ভালো থাকতে, কিন্তু আমি তো ভালো থাকতে পারতেছি না। এখানে তো আমার অনেক ধরনের সমস্যা। তো হয় যে আমি যে মেয়েটার কাছে আসছি, ওই মেয়েটার মানে হাজব্যান্ড ছিল, কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতো না। তো ওই হাজব্যান্ড হচ্ছে গিয়ে করে কি, যে বলে যে মানে ওই মেয়েটাকে বলে যে আমার জন্য একটু কিছু রান্না করে তুমি দিয়ে যাও আমার বাসাতে। ওই 5 মিনিট লাগে হেঁটে যাইতে ওর বাসা। তো ও হচ্ছে গিয়ে রান্না করে, ওর হাজব্যান্ডের জন্য একটু নুডলস রান্না করে। তো রান্না করার পরে ইতিমধ্যে ওর হাজব্যান্ড ফোন দিয়ে বলে যে তোমার আসতে হবে না, তুমি অসুস্থ, তো তুমি হচ্ছে গিয়ে নুডলসটা লিমাকে দিয়ে পাঠাও। তো
আসলে ও একটু অসুস্থ ছিল। তো পরে আমি আবার ওকে বললাম যে তোমার হাজব্যান্ডের তোমার জন্য কত ভালোবাসা, এখন আমাকেই নিয়ে যাইতে হবে নুডলস। তো আমি আবার ওই নুডলসটা নিয়ে ওনার বাসায় যাই। ওখানে আমি আমার ওই রুমমেটটা যে মেয়েটা ওই শিউলি, ওর সাথে আমি ওইখানে অনেকবার গেছি, বা ওখানে সবাই জানে যে ব্যাচেলার, তো ওরা জানে যে এটা ওর বউ আর এটা ওর শালি। আমাকে শালি বলতো, বা বলতো চিকনি করে, এরকম নাম ধরে বলতো। তো আমি ওই নুডলসটা নিয়ে যাই। যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওই ভাইয়া, ওনাকে আমি ভাইয়া ডাকতাম, তো উনি হচ্ছে গিয়ে করে কি, আমাকে বলে যে শালি, তো তুই তো অনেক বড় হইছিস, কে বলছে তুই ছোট, তুই অনেক বড়। তো তোর সাথে আমরা আজকে অন্য কোনো রকম একটা খেলা খেলি। তখন আমি বুঝতে পারছি যে উনি কি বলতেছে। তো আমি তখন আরে বলছি কি, যে তার আগে উনি যখন এই কথাটা বলছে, তখনই হচ্ছে গিয়ে আমি আমার ওড়নাটা ওনার হাতে দেই। আহ, এইটা আমার যখন ওই যে ধর্ষণের কথাটা বললাম, তখনই আমি রাতে শুয়ে শুয়ে কান্না করছি আর বলছিলাম যে আমি তো এই ধর্ষণ করছিল এটার বিচার তো কোনো দিন পাবো না, তাইলে আমি কেন এই ওড়নাটা দিয়ে আমি কেন ওইখানেই মরলাম না, কিংবা বাসায় এসে কেন মরলাম না, এটা মনে হয়েছিল। তো তারপর যখন এরকম উনি বলে, তখন আমার মনে হয়েছে যে সেকেন্ড টাইম যদি জীবনে এমন কোনো দিন হয়, তাইলে আমি এই ওড়নাটা ব্যবহার করব, এটা দিয়েই আমি মারা যাব। তো ওই ওড়নাটা ওনার কাছে দেই, দিয়ে বলছি যে আপনি আপনি আমাকে মাইরা ফেলবেন, সেটা আপনি খেলাটা খেলার পরেই মারেন বা আগেই মারেন, কিন্তু আমাকে মাইরা ফেলতে হবে। আপনি আমারে বাঁচাই রাখেন না, যদি আপনি আমার সাথে এরকম কিছু করেন, তাহলে আমাকে আপনার অবশ্যই মারতে হবে, আমি বাঁচতে চাই না। পরে উনি বলে কারণ কি, বলছি কারণ আমি তো আপনার ছোট বোনের মতো, কিন্তু আমি আপনাদের কাছে অনেক বড় হয়ে গেছি, কর্ম করতে আসছি বা ঢাকা শহরে আসছি, বা আমার বাবা মা নাই পাশে, সেই জন্য এই কথাটা বলে ওনার কাছে কান্না করছিলাম ওই দিনকে। পরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে এমনিই মজা করছি, এটা সিরিয়াস বলি নেই। এটা বলার পরে উনি, যদিও দরজাটা লক ছিল না, এমনি চাপানো ছিল, তো উনি যখন এটা বলছে, ওনার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই ওনারে আমার মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে। আমি তো জোর খাটাইলে এখানে পারবো না, কারণ জোর খাটাইলে যেটা হবে যে উনি চাইলে ওই সময় আমাকে দর্শন করতে পারবে, চাইলে তার পরবর্তীতেও করতে পারবে, কিন্তু আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, বা আমার ওইখানে তখন কেউ নাই, বা আমি যে সেই মুহূর্তে বাড়ি ফিরে যাব সেরকম কোনো ইচ্ছা আমার ছিল না। তো আমি ওনাকে যেটা যখন এই কথাটা বলি, তখন উনি বলে আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে এমনি মজা করছি, তুই যা। পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে ইতিমধ্যে হচ্ছে গিয়ে তখন 17 সাল, আমি 1 বছরের বেশি হইছে ঢাকাতে এসছি। তো আমার ওরকম সময় ওই ছেলেটা, যে ছেলেটা আমারে পছন্দ করতো, ইতিমধ্যে অনেক ছেলেরাই বলছে হয়তো কেউ আমার গার্জিয়ান নাই সেই জন্য, বা হয়তো কেউ মনে করে আমি খারাপ তাই, বা হয়তো কেউ এমনও হতে পারে যে কারো কাছে সত্যি ভালো লাগছে তাই, আমি জানি না। কিন্তু অনেকেই বলে যে রিলেশনের জন্য, কিন্তু আমি কখনো করি নাই বা কথাও বলি নাই। কিন্তু ওই ছেলেটা যখন আমাকে পছন্দ করতো, আমার মাথায় ছিল যে যদি কখনো করি রিলেশন, ওর সাথে রিলেশন করব, অত দূরে যাবে কিনা বা বিয়ে বা এরকম কিছু আমি বুঝতে পারি না। তো ওই সময়টা তো আমি অসহায় আসলেই, যে ওর সাথে ওই রিলেশন কি বা ফোনে কথা বলতে হবে বা প্রেম, এগুলো আমি তেমন তখন বুঝতে পারি না। ভাবছি যে বলবো পরে, এটা ভাবছি। তো তারপরে যেটা হয় যে তখন এই আমার মনে হয় যে চারিপাশ থেকে আমি খুব এই সমস্যাটাই ফেস করতেছিলাম, যে আমাকে বারবার ধর্ষণ করতে চায়, বা আমার আমার কি কপাল আমি জানি না, কেন তাও জানি না, যে কেউ যদি কারোর সাথে যদি একটু কথা বলি, 2-4 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন কথা বলছি, এমনিতেই আমার অফিসে চাকরি করে বা আমি ওনার ওইখানে চাকরি করি, উনি পুরনো তাই, বা আমার বাসার কথা বলছি, কিছুদিন পরে আমার একটা নোংরা প্রস্তাব দিছে, নয়তো বা ভালোবাসার, নয়তো বা বিয়ের। এটা ছেলেদের একটা কমন ব্যাপার নাকি আমি জানি না। তো হয় কি যে আমার তখন এটা